কারণ তার কাঁধে গুরু দায়িত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকের ভোটের সেনাপতি। সুকান্ত দাস জি, 24 ঘন্টায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার, ধন্যবাদ। বালুরঘাটে কি হবে? বালুরঘাটে পদ্ম ফুল ফুটবে, এত নতুন কিছু নয়। গতবারও ফুটেছে, এবারও ফুটবে, এবং গতবারের থেকে বেশি ভোটে এবার। অনেকেই তো বলছেন যে বিপ্লব মিত্র তিনি কড়া চ্যালেঞ্জের মুখে ফেলছেন আপনাকে। না দেখুন, আগের বারেও যে কড়া চ্যালেঞ্জ ছিল না এরকম নয়। এবং আমি যেটা বরাবরই বলি, রাজনীতি তো কোনো সময় আপনাকে প্রতিপক্ষ যারা আছে, যে পার্টি হোক না কেন, সে আপনাকে ফাঁকা ময়দান তো কোনো ছাড়বে না। রাজনীতিতে আপনাকে লড়াই করে জিততে হবে। আর বিপ্লব মিত্র অবভিয়াসলি ফ্যাক্টর। তো ফ্যাক্টরটা কী ধরনের ফ্যাক্টর? বিপ্লব মিত্র প্রার্থী হওয়াতে তৃণমূল কংগ্রেসের অনেকে আমাকে জিততে সাহায্য করেছে ইনডাইরেক্টলি, কারণ তার অ্যান্টি ইনকামবেন্সি আছে, 30-40 বছরের অ্যান্টি ইনকামবেন্সি। আপনি গত 5 বছর সাংসদ হিসেবে থেকেছেন, তো আপনার এতটাই দৈন্য যে দেব কি প্রচার করছেন সেটা আপনাকে মোবাইল ফোনে শুনিয়ে একটা ভ্যালিডেশন আদায় করতে হবে? না দেখুন, দেব যেটা বলেছে সেটা আমি এক জায়গায় শুনিয়েছি। এবার শুনিয়েছি আমার জেলার যে পরিস্থিতি, দেখুন অ্যাসপিরেশনাল জেলা। এই জেলা থেকে বিগত 70-75 বছরে গঙ্গা পার কোনো নেতাকে কেউ কোনো চিনত না। গঙ্গার এই পারে এখনও স্টিল নাও আপনি যদি কলকাতার রাস্তায় উত্তরবঙ্গের নেতাদের ছবি দেখান, ইভেন বিপ্লব মিত্রের ছবি দেখান, তিনি তো মিনিস্টার এই রাজ্যের, কজন চিনবেন যান বলতে পারবেন? চিনতে পারবে না। 5 জনকে দেখালে 2 জনও চিনতে পারবে না, এটা ফ্যাক্ট। আমি কলকাতায় ভর্তি হয়েছিলাম এইচএসের পরে এসে। তো আমার বাড়ি কোথায়, আমি যখন পড়তে যেতাম বিভিন্ন জায়গায় আমাকে জিজ্ঞেস করা তো বাড়ি, তো তখন বামফ্রন্ট মধ্য কখনে, তো আমি বলতাম বালুরঘাটে। তো সবাই জিজ্ঞেস, এটা বালুরঘাটটা কোথায়? যারা পড়ছে তারা যথেষ্ট শিক্ষিত, মানে ক্লাস 11-12-এ পড়ছে, তারা বালুরঘাট বলতেন না বেলুরঘাট, কারণ ইতিমধ্যেই আপনাদেরই শীর্ষ নেতারা তারা বেলুরঘাট বলায় তৃণমূল কংগ্রেস কটাক্ষের ঝড় তুলেছে। না দেখুন, এটা অন্য কিছু নয়। আমি শশী থারুরের সাথে এক কমিটিতে ছিলাম, উনি আমাদের চেয়ারম্যান ছিলেন। তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনার কোথায়, কনস্টিটিউয়েন্সি কোথায়? তাই আমি বললাম বালুরঘাট। তখন উনি বললেন আচ্ছা আচ্ছা, ওই কলকাতার পাশে যেটা আছে বিবেকানন্দ বেলুর। আমি না, তো এটা কনফিউজ হওয়া নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ওখানে গিয়ে ভাষণে উনি তো 4-4টা সভা করেছেন। দেখুন, সুকান্ত মজুমদার 5 বছরের রাজনীতিবিদ, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তার আগে আমি 20-22 বছর সামাজিক সংগঠনে কাজ করেছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। কিন্তু এই 5 বছরের রাজনীতিবিদকে হারাবে এই মনোবাসনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4খানা সভা করতে হয়েছে আমার কনস্টিটুয়েন্সিতে। তার ভাইপো অভিষেক ব্যানার্জি 2টো সভা করেছে। তারপরে সুকান্ত মজুমদার ইজ এ ফ্যাক্টর, নিশ্চয়ই সেই জন্য করেছে। আজকে বিজেপি যেখানে দাঁড়িয়ে রয়েছে, আপনি রাজ্য সভাপতির পদে রয়েছেন, আপনার যিনি পূর্বসূরি দিলীপ ঘোষ, তার অবদান কতটা মনে করেন? আমরা গত লোকসভা নির্বাচনে 2019 এখান থেকে 18টা সিট পেতে দেখেছি বিজেপিকে। আমরা এমনকি 2021-এও আপনারা 200 পার করতে পারেননি প্রত্যাশা মতো, কিন্তু 3 থেকে 77-এ নিয়ে গিয়েছিলেন এই দিলীপ ঘোষ, তিনি নেতৃত্ব দিয়ে। সুকান্ত মজুমদার সেই নেতৃত্বের ধারাটা সেটা বজায় রাখতে পারছেন? দেখুন, আমি বজায় রাখতে পারছি কিনা সেটা তো জনগণ ঠিক করবে, আপনারা ঠিক করবেন। তবে মনে রাখবে, যে কোনো পার্টির অনেকগুলো ফেজ থাকে। প্রথমে থাকে রিজেকশন, জনগণ রিজেক্ট করে, যে শোনেই না। বিগত 80 সাল থেকে যখন বিজেপি তৈরি হয়েছে, 1980 থেকে আমাদের 2014 পর্যন্ত তাই ছিল সেই ফেজটা। তার আগে সভাপতিরা পরিশ্রম করেনি, তা তো অনেকেই করেছে, কিন্তু রিজেকশন। তারপরে ধীরে ধীরে সেটাকে অ্যাকসেপ্টেন্সের জায়গায় যায় একটা পার্টি, রাজনৈতিক দল। তো দিলীপ দা সেই সময়, এটা দিলীপ দারও আমি বলবো যে লাক, যে ওই সময়টা উনি সুযোগ পেয়েছিলেন এবং উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অক্লান্ত পরিশ্রম করে দুটো ফ্যাক্টর, দিলীপ দার লাক না দিলীপ দার কৃতিত্ব? লাক প্লাস কৃতিত্ব। এই পরিশ্রম তো অন্য কেউ করেনি এর আগে। এই যে মাঠে ময়দানের লড়াইটা, বিশেষ করে যখন আপনারাই বলেন যে এই রাজ্যে বিরোধী রাজনীতি করাটা সেটা নাকি অত্যন্ত টাফ, সেরকম পরিস্থিতিতে দেওয়ালে পিঠ থেকে গেলেও ঘুরে দাঁড়িয়ে লড়াই করার যে একটা রেওয়াজ, সেটা দিলীপ ঘোষ শুরু করে দিয়েছেন বলে অনেকেই মনে করেন। সেটা আপনি কন্টিনিউ করতে পারছেন নাকি আপনার একটু ঝাঁজ একটু কমে গেছে? কদিন আগে দিলীপ ঘোষ এই ভোটের সেনাপতিতেই বলছিলেন যে একটু ঝাঁজ দরকার। দিলীপ দা যেটা বলছেন সেটাকে আমি কন্ট্রাডিক্ট করতে যাব না, কিন্তু আমি যে সময় পার্টিটা পেয়েছিলাম, আমি প্রথমে দিলীপ ঘোষ আমাদের প্রাক্তন সভাপতি, তাকে নিয়েই আমার ট্যুর প্রোগ্রাম শুরু করেছিলাম। আমি ফ্যাক্ট বলছি, আমাদের জেলা কমিটির 60%-70%-এর বেশি লোক আসতো না, এত অত্যাচার হয়েছিল।
এরকম নয় যে তারা বিজেপি ছেড়ে দিয়েছে, এত অত্যাচার হয়েছিল। আমি যদি তখন ঝাঁজ দেখাতে যাই, আমার কর্মীরা আক্রান্ত হতো। আমার লাস্ট 4-5টি প্রোগ্রাম আপনারা দেখুন, সন্দেশখালী থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে লাঠিচার্জ, মাথা ফেটেছে। আপনাকে আগে নিজের রেজিমেন্টটা শক্তিশালী করে নিতে হবে। আপনার আত্মরক্ষার জন্য বিহু যদি শক্তিশালী না হয় আর আপনি অ্যাটাক করতে চলে গেলেন, আপনার বিহু ভেঙে যাবে। আর ঝাঁজ বেশি, শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার? এ তো আপনারা তুলনা করবেন না, আপনাদের বিষয়। আমার মনে হয় আমরা দুজনের কমপ্লিমেন্টারি। আসল লেফটেন্যান্ট কে? লেফটেন্যান্ট তো মোদিজির নেতৃত্বে বাংলায় কি দুটো পাওয়ার সেন্টার আছে, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে সুকান্ত মজুমদার? না, বিজেপিতে পাওয়ার সেন্টার এরকম হয় না। বিজেপি যেহেতু, যেমন আমি 3 বছরের জন্য দায়িত্ব পেয়েছি, পার্টি যদি মনে করে আগামী 3 বছর আমাকে দায়িত্ব দিতে পারে বা অন্য দায়িত্ব নিয়ে যেতে পারে। তো বিজেপিতে পার্মানেন্ট পাওয়ার সেন্টার বলে কিছু হয় না। বিজেপি সংগঠন হচ্ছে শেষ কথা। সংগঠন যেটা বলবে, সংগঠনের যে কর্মীরা কাজ করে তারাই হচ্ছে আসল পাওয়ার। আপনি কি মনে মনে একটু তৃণমূল, আপনার ওয়েব কুপার সঙ্গে যোগ টেনে অনেকেই প্রশ্ন তোলেন আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে? না, দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমরা যখন সংগঠনের কাজ শুরু করি, আমাদের ABRSM, আমি যখন ABRSM ইউনিট খুলি গৌরবঙ্গে, আমি ABRSM ইউনিট খুলেছি। তার আগে আমি ইতিহাস উদাহরণ তুলে বুঝিয়ে দিচ্ছি। ভারতবর্ষের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন হচ্ছে BMS, ভারতীয় মজদুর সংঘ। তো BMS এর কাজ যখন দত্তপন্ত ঠেংরিজিকে দেওয়া হলো যে তুমি শ্রমিক সংগঠন করো, তো শ্রমিক সংগঠন কি সে তো জানে না। সে বহুদিন কংগ্রেসের যে শ্রমিক সংগঠন তাতে কাজ করে শ্রমিক সংগঠনে কাজ করেছিল। আপনি যখন ইউনিভার্সিটি যোগদান করলেন, সাপোজ আপনি ইউনিভার্সিটি যোগদান করার পর আপনার কাছে দুটো অপশান থাকবে, হয় লেফট অথবা রাইট অর্গানাইজেশনে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আমি যেমন CPM আমলে স্কুলে জয়েন করেছিলাম, আমাকে ABTA বহুবার বলেছিল মেম্বারশিপ নিতে। তো তৃণমূলের থেকে তো CPM এর সাংগঠনিক শক্তি অনেক বেশি ছিল, আমাকে ABTA-তে তো জয়েন করাতে পারেনি। আমি সেই সময় যে ডানপন্থী সংগঠন ছিল সেই ডানপন্থী সংগঠনের সাথে যুক্ত হয়েছিলাম, কারণ আমার কোনো স্কোপ ছিল না, অন্য কোনো সংগঠন তো নেই। পরবর্তী সময়ে আমরা ABRSM তৈরি করে আমরা সেখানে সংগঠন তৈরি করেছি। আমি জানি এখন যারা ওয়েব কুপার নেতা আছে, ওয়েব কুপার প্রচুর লোক গৌরবঙ্গে আছে, তারা তলে তলে ABRSM এর মেম্বারশিপ নিয়েছিল। আমি তো বলবো না কারা কারা নিয়েছিল, আমিও দেখাতে পারি ABRSM এর মেম্বারশিপ নিয়ে আছে যারা, অনেক নেতারা আছে। তো সেটা আলাদা বিষয়। প্রথম কথা হচ্ছে আমি 100% জাতীয়তাবাদী। আমি ক্লাস 11-এ যখন পড়ি তখন আমার সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচয় ঘটে। তবে থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমি একনিষ্ঠ এবং গর্বিত স্বয়ংসেবক। এবং আমি যখন সরকারি চাকরি করেছি, আমার একটা ফেজ গেছে, আমি গভর্নমেন্ট চাকরি করেছি, গভর্নমেন্ট কলেজে পড়াতাম, যখন আমাদের ডুয়াল নেচার ছিল, মানে একদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একদিকে আপনি ক্লাস 1 গেজেটেড গভর্নমেন্ট অফিসার। আমি সেই সময় RSS এর অফিসে যেতাম, রেগুলার বেসিসে যেতাম, চাকরি চলে যাওয়ার ভয় ছিল। তো আমাকে যারা 20-22 বছর ধরে চেনে, যারা দেখে, আমরা সেই সময় শাখায় যেতাম, আমার মাকে তার কলিগরা ভয় দেখাতে যে ছেলেকে RSS এর শাখায় পাঠাচ্ছেন, ছেলে তো চাকরি পাবে না, চাকরি বামফ্রন্ট আমলে চাকরি পাওয়া মুশকিল। জানতে পারলে সত্যি চাকরি পাওয়া যেত না, যে চাকরিগুলো পার্টি ধরে হতো সেই সময়। তো সেই সময় আমাকে দমাতে পারেনি। তো যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, যারা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বগুলো যারা রাজনীতিতে আমাকে নিয়ে এসে, তারা 20-22 বছর ধরে আমাকে অবজারভেশন করেছে। এবার এই রাজ্যে কটা আসন পাবে বিজেপি? আমাদের 30টি টার্গেট তো 30। আমার মনে হয়, দেখুন, আমি আপনাকে আজকে আশ্বস্ত করছি এবং আপনি ভোটের রেজাল্টের পর মিলিয়ে নেবেন, তৃণমূলের থেকে একটি আসন হলে বেশি পাবো। মানে আমরা সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবো এই রাজ্যে, আর তৃণমূলের পতন শুরু হবে। আপনি এতটা কনফিডেন্টলি বলছেন, কিন্তু যদি আমরা দেখি যে আপনারা এমন ধাপে ধাপে প্রার্থী তালিকা এখানে প্রকাশ করেছেন, বিশেষ করে আসানসোল নিয়ে আপনাদের রীতিমতো ব্যতিব্যস্ত হতে হয়েছে। ডায়মন্ড হারবারে আপনারা শেষ মুহূর্তে কোনো রকম একজন প্রার্থী দিয়েছেন। দেখুন, এক একটা সিট ওয়াইজ ভারতীয় জনতা পার্টির আলাদা আলাদা প্ল্যানিং থাকে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের সেই প্ল্যানিংগুলো অনেক সময় কাজ করে, কখনো কখনো কাজ করে না। তো সেই প্ল্যানিং কোনো সময় ভেস্তে যায়, তো অনেক সময় সেই জন্য আমাদেরকে পিছনে হটতে হয়। তো পিছু হটাটা মানে এটা মনে করবেন না যে আমরা একদম পেছনে হটে গেছি। বাঘ যখন পেছোয় না, তখন লম্বা লাভ দেওয়ার জন্য পেছোয়, 2 স্টেপ পেছোতে হয়। আমরা আসানসোলের প্রার্থী এমন প্রার্থী করেছি যে প্রার্থী তৃণমূলও বুঝতে পারছে কত চাপ। সেন মুখ্যমন্ত্রী প্রায় এক্স্যাক্ট আমি ডেজ বলতে পারবো না, 10-12 দিন কমসে কম হবে, 18 দিন ধরে হেলিকপ্টার পড়ে আছে দুর্গাপুরে, ওখানে ঘাঁটি কেটেছেন উনি।
ডায়মন্ড হারবার এমন প্রার্থী দিয়েছি আমরা, যার নাকারি চৌবানি খাওয়াবে অভিষেক ব্যানার্জিকে, পাগল করে দেবে। সবে তো শুরু, অপেক্ষা করুন না, অনেক খেলা বাকি আছে। কিন্তু ডায়মন্ড হারবারে যে সমস্যা হচ্ছে অত্যন্ত ভায়োলেন্স, ফলতা, সেখানে জাহাঙ্গীর খান গিয়ে অত্যাচার করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করায়। হিন্দু ডমিনেটেড এলাকা, একজন মুসলিম গুন্ডাকে দায়িত্ব দিয়ে রেখেছে অত্যাচার করার জন্য। আপনি এই অত্যাচারের বিরুদ্ধে, আমরা পার্টির সেই বিরুদ্ধে, কি আপনাকে মানে ভোট বৈতরণী পার করার জন্য সেই কি হিন্দু মুসলিম কার্ডে যেতেই হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমার যেটা মনে হয়, ওই আমরা শুনেছি, আমি তো দেখিনি, শুনেছি যে উট পাখি নাকি মরু ঝড় এলে পরে মুখ বালির মধ্যে ঢুকিয়ে রাখে। এই বাঙালির হচ্ছে এই অবস্থা। বিশেষ করে আমরা সোকল যারা লিবারেল বাঙালি, যাদেরকে নিজেরা নিজেদেরকে লিবারেল মনে করি আর কি। এই দেশটা কার ভিত্তিতে ভাগ হয়েছিল? এই দেশ ভাগ হয়েছিল এইভাবে কি, যে ওদিকটা পূর্ব পাকিস্তান, ওদিকে সাইকেল, সবুজ সাথে সাইকেল পাওয়া যাবে না, এপারে সাইকেল পাওয়া যাবে, ভাগ হয়েছিল। আর মোদিজি রেশনে ফ্রিতে, কিন্তু সেখানেই দাঁড়িয়েই তো এই রাজ্য সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা দিয়েছে সাকসেসফুলি দশকের পর দশক, যে ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার পরেও এখানে কখনো ধর্মের ভিত্তিতে রাজনীতি সেটা প্রকট হয়ে উঠতে পারেনি। এমনকি 2021-এও আপনাদের ধর্মের কার্ড সেটা এখানে সাকসেসফুল হয়নি। দেখুন, প্রথম কথা হচ্ছে বামফ্রন্ট থেকে শুরু করে আজ অবধি যারা এই চেষ্টাটা করেছিল তারা প্রত্যেকেই ব্যর্থ। সুভাষ চক্রবর্তী মন্দিরে খেলে গালি খেয়েছে পার্টির কাছ থেকে। রেজ্জাক মোল্লা হজ করতে যাওয়ার সময় পার্টি কিছু বলতে পারেনি। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ ফসকে বলে ফেলেছিলেন সীমান্তের অবৈধ মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদী তৈরির আতুর ঘর। দেখুন, স্টেটমেন্ট আছে বুদ্ধদেব ভট্টাচার্যের, পরে তাকে রোল ব্যাক করতে হয়েছে, পরে চুপ করতে হয়েছে। এটা হচ্ছে সিলেক্টিভ সেকুলারিজম। मीरा सफी तुरंत खुल ये मेरा दीवानापन है या ये मेरा दीवाना कोजी, ये नहीं तो कुछ नहीं। পিসি হ্যাঁ কদিন তোমার কাছে থেকে যায়।
গোটা দেশ জুড়ে একটা সাড়া ফেলে দিয়েছিল জানুয়ারিতে, সেটা এই রাজ্যের মানুষ যারা, এই রাজ্যের ভোটার যারা, এই রাজ্যের আপনাদের কথা মত এই রাজ্যের যারা হিন্দু ধর্মাবলম্বী, তাদের মধ্যে খুব বেশি প্রভাব ফেলবে? দেখুন, রাম মন্দির এখানে ইস্যু। রাম মন্দির তো আমরা রাজনৈতিক ইস্যু মনেই করি না। রাম মন্দির আমরা রাজনৈতিক ইস্যু মনেই করি না। সুকান্তদা প্লিজ। হ্যাঁ, সত্যিই বলছি, আমরা রাম মন্দির আমরা রাজনৈতিক ইস্যু মনেই করি না। রাম আমাদের কাছে আরাধ্য দেবতা শুধু নয়, একজন আদর্শ রাজা, যিনি গান্ধীজি রামরাজ্যের কথা বলে গেছিলেন। গান্ধীজি কি সাম্প্রদায়িক ছিলেন? আপনি বলতে পারবেন গান্ধীজি সাম্প্রদায়িক? বলুন তাহলে ক্যামেরার সামনে, হ্যাঁ গান্ধীজি সাম্প্রদায়িক ছিলেন। গান্ধীজি রামরাজ্যের কথা বলেছে, আমরা সেই রামরাজ্যের কথা বলি। রামরাজ্য মানে কি? যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, সেটাই রামরাজ্য। মোদিজি যখন গ্যাস নাথুরাম কি বলে গেছেন? নাথুরাম, হ্যাঁ নাথুরাম, দেখুন, নাথুরাম তো আমাদের আদর্শে তার পছন্দ হয়নি। সে তো আরএসএস করতে এসে ফিরে গেছে যে না, এই পথে হবে না। প্রচুর লোক এরকম আছে যারা ফ্রি এলিমেন্ট আরএসএস এ কাজ করেছে, করে তাদের মনে হয় এই শাখা ফাঁকা করে কিছু হবে না, মাঠে গিয়ে সংঘ, দক্ষ সংঘ আরামও বলছে এই দিয়ে হবে না, লাঠি ধরতে হবে, মারামারি করতে হবে, ফিরে চলে গেছে তারা। কিন্তু আমরা আমাদের পথ ছাড়িনি, আমরা আমাদের পথেই আছি, আমরা রামের পথে আছি। রাম যিনি মনে করতেন সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস দরকার, সেই রাম রাজ্যের কথা বলি। আমাকে একটা কথা বলুন তো, এই রাজ্যে যদি বাম সরকার থাকতো এবং যেরকম দাপটের সঙ্গে তারা 2006 সাল পর্যন্ত ছিল, সেরকম ভাবে যদি থাকতো, তাহলে বিজেপির পক্ষে এখানে ক্ষমতা বিস্তার করাটা বা এই 3 থেকে 77 হওয়া অথবা 2 থেকে 18 হওয়া, এটা এতটা সহজ হতো? দেখুন, বিজেপি তো আসতোই, তার কারণ আমি বামফ্রন্ট চলে যাওয়ার পর কলকাতার চ্যানেল বলছি না, টিভি চ্যানেলে বিখ্যাত বিখ্যাত সাংবাদিকদের আলোচনা চলেছে যে ত্রিপুরার বাম আলাদা জিনিস। সেই ত্রিপুরার বামকে আমরা কান ধরে সরিয়ে দিয়েছি ক্ষমতা থেকে। কে সরিয়েছে? তৃণমূল সরিয়েছে, বিজেপি সরিয়েছে, মানিক সরকারের মতো লোককে আমরা ভোটে হারিয়েছি। আমরাই পারি না, ভারতীয় জনতা পার্টি পারে, কারণ বাম আইডিওলজি অ্যালিয়েন টু দিস কান্ট্রি। কোনো মিলবে না, কোনো খাপে খাপ হবে না, মেলার সম্ভাবনা নেই, এবং সেটা প্রমাণিত হয়ে গেছে। এই যে এত রেডিকেশন দেখা যাচ্ছে বাংলায়, তাহলে 34 বছর যদি বামপন্থা থেকে থাকে, তাহলে যারা এখন রেডিকালাইজেশন করছেন তারা তো প্রাপ্তবয়স্ক, তারা তো সেই সময় বড় হয়েছে বেশিরভাগ। তাহলে কেন তারা সেকুলার হয়নি? কেন ওই গুনে মেনে হান্নান মোল্লা একজন সেকুলার পাওয়া গেছে? কিন্তু আপনারা যদি সত্যি গোটা দেশে 400 পারের ব্যাপারে কনফিডেন্ট হন, তাহলে কেন, অনেকেই বলছেন যে কেন প্রধানমন্ত্রীকে কোথাও দাঁড়িয়ে আবারও মেরুকরণের বার্তা দিতে হচ্ছে, কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এ রাজ্যে এসে বলতে হচ্ছে যেখানে 3টে এম রাজ্য চালায় মোল্লা মাদ্রাসা মাফিয়া? না না, দেখুন, আপনি সত্যি কথা যদি না বলেন, আমি তো আপনাদেরকে বলছি, আমি বাংলার সমস্ত চ্যানেলকে আমি বলছি যে আপনারা একটা অ্যানালাইটিক্যাল খবর করুন বা চেষ্টা করুন যে ফার্স্ট সেন্সাস যবে হয়েছিল আর 2011 সালের লাস্ট সেন্সাস, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি কিভাবে, কতটা চেঞ্জ হয়েছে। বিএসএফ কি করছে 10 বছর আদৌ পরিবর্তন? বিএসএফ, আপনি কোনো বর্ডারে গেছেন? একবার আমার জেলায় চলুন, অফকোর্স আমার জেলায় চলুন। দ্য ডিভিশন অফ দিস কান্ট্রি ওয়াজ সো আর্টিফিশিয়াল, এতটাই এটা অবৈজ্ঞানিক। ফেন্সিং করতে পারবেন না আপনি, ফেন্সিং করা যাচ্ছে না। আপনি তো 24 ঘন্টা 100 মিটার দূর দূর বিএসএফ দাঁড় করিয়ে রাখতে পারবেন না। প্লাস রাজ্য প্রশাসনের সব রকম সহযোগিতা ওই যারা অনুপ্রবেশকারী তাদের জন্য। नीरा सफेद तुरंत खुले भरपूर झाग। ये मेरा दीवाना
আমাকে একটা কথা বলুন সুকান্ত দা, সিএ একটা ভীষণ চর্চিত ইস্যু। 2019-এর আগে সিএ এর এনআরসি সিএ নিয়ে আপনারা যত সোচ্চার হয়েছিলেন, সেটা আপনাদের ভোটের ময়দানেও যথেষ্ট অ্যাডভান্টেজ দিয়েছিল। আমরা দেখেছি যে এত কিছুর পর মাঝখানে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ তারা কিছুটা অনাস্থাও আপনাদের প্রতি জ্ঞাপন করেন, এবং অতি সম্প্রতি জাস্ট ভোট ঘোষণার কয়েকদিন আগে সিএ কার্যকর হওয়ার নোটিফিকেশন জারি হয়। তো এখনো পর্যন্ত যদি আমরা দেখি সিএ নিয়ে মানুষের কতটা সিএ কে বিশ্বাস করছে, এ রাজ্য থেকে মানুষ প্রায় আবেদন করেনি। দেখুন, একটু অপেক্ষা করতে দিন, কারণ সিএ যখন বেরিয়েছে মানুষ সময় পায়নি ইন দ্য সেন্স প্রচুর লেটার, চিঠি, ফর্ম বেরিয়েছে, তো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সেই জন্য ভোট পার হয়ে গেলে পরেই আমরা হোম মিনিস্ট্রিতে আবেদন করেছি। হোম মিনিস্ট্রি থেকে বেশ কিছু শিবির করা হবে, সেখানে সহজ সরল ভাষায় বাংলাতে বুঝিয়ে দেওয়া হবে যে সিএ এর মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে সিএ এর জন্য অ্যাপ্লাই করা মাত্র তিনি তার নাগরিকত্বহীন হয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলে কে বললো আপনাকে? সারা জীবন মিথ্যে কথা বলে এসছেন। নিজের পিএইচডি ডিগ্রি, ব্যক্তিগত জীবন নিয়ে যদি কেউ মিথ্যে কথা বলে তাহলে আর কি বলার আছে? তা মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলেন। কিছুদিন আগে মঞ্চ থেকে বললেন বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। কে বলেছে? আপনাদেরই নেত্রী না, বলেছেন। সে বলে কি বলেছে? সে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেছে। অন্নপূর্ণা ভান্ডার চালু হলে 3000 টাকা করে মহিলারা পাবে, তো তখন তো লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার চলে এলো। সন্দেশখালি নিয়ে এত আমি আরো একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি এলে নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই যে মিথ্যে কথা বলা। আপনি চৈত্র মাসে মাছ মাংস খান? সব মাসে খায়, এমন কোনো দিন যায় না যেদিন আমি আমিষ খাই না। মানে আমার বাড়িতে এখনো আমার বাবা কোনো মাছ ছাড়া ভাত খান না। এখন শনিবারটা অনেক কষ্ট করে ইমপ্লিমেন্ট করানো হয়েছে আমাদের বাড়ি, মানে নিয়মিতায়। এমনকি শুধু তাই নাই, আমরা অত্যন্ত মাংসাশী মানে পরিবার আর কি। আমাদের নিয়ম হচ্ছে বিয়ে হলে পরে বলি দিতে হয়। এখন আমরা বন্ধ করে দিয়েছি, একসময় নিয়ম ছিল এগুলো। ছেলের বিয়েতে বলি দিতে হবে, প্রত্যেকটা অকেশনে এরকম নিয়ম ছিল। পৈতে হলে বলি দিতে হবে, অন্নপ্রাশন হলে বলি দিতে হবে, একসময় এরকম নিয়ম ছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অত মাছ খান না যতটা আমি মাছ খাই। দিলীপ ঘোষকে আপনারা জানেন, দিলীপ দা মাছের মানে অকৃত্রিম প্রেমিক। শুভেন্দু অধিকারী তাই, এমনকি জেপি নাড্ডা সাহেব বহু কষ্ট করে, যেহেতু নর্থ ইন্ডিয়া বাঙালি। হ্যাঁ, তার স্ত্রী বাঙালি। দেখলো ভোটের জন্য মিথ্যে কথা বলে। কারো নাগরিকত্ব হারাবে না, কারো কোনো কার্ড বাতিল হবে না। আমরা সেই দিন থেকে, যেদিন সে নিজে ডিক্লেয়ার করবে, আমরা তাদেরকে নাগরিকত্ব দেব। সন্দেশখালি নিয়ে আমরা গত 4 মাসেরও বেশি সময় ধরে গোটা রাজ্য, শুধু না দেশ তোলপাড় হতে দেখেছি। সপ্তাহখানেক আগেই সন্দেশখালি নিয়ে একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে ভিডিও ভাইরাল হয়েছে, যেটা চমকে দেওয়ার মতো। পুরো ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, আমার মনে হয় ওই কে কোন ভিডিওতে কি বলছে তাদের, মানে গঙ্গাধর কয়াল আপনাদের মণ্ডল সভাপতি। শুনুন, একজন মণ্ডল সভাপতি, তার আন্ডারে কতগুলো বুথ থাকে? 40 থেকে 70টা বুথের মালিক সে। এবং বসিরহাট জেলার মতো জেলা, যেখানে আমরা অর্গানাইজেশনালি অনেকটা উইক, বরাবর আমরা দেখেছি কোনো সিট পাইনি, বিধানসভাতে কোনো সিট নেই, লোকসভাতেও জিতিনি। আপনার মনে হয় যে বিজেপি যদি প্ল্যানিং করে তাহলে ওই লেভেলের একজন নেতাকে জানিয়ে করবে? আচ্ছা, কি বলছে? নিশ্চয়ই কোনো প্ল্যান হলে গ্রাউন্ড লেভেলে, সুকান্ত দা আপনিও যেমন রাজনীতি করেন, আমরাও সাংবাদিকতা করি, গ্রাউন্ড লেভেলে কোনো প্ল্যান যদি ইমপ্লিমেন্ট করতে হয়, ডেফিনেটলি সেখানে জেপি নাড্ডা বা অমিত শাহ বা সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী তারা গিয়ে করেন না। ডেফিনেটলি ওখানের যে নেতারা রয়েছেন, স্থানীয় নেতারা রয়েছেন, তাদের দিয়েই করাতে হয়। আমি আবার আপনাকে বলছি, সেই ভিডিওতে কি বলা হচ্ছে? বিজেপি নাকি 2000 টাকা করে দিয়েছে, তাই তো? 2000 দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় কত করে দিচ্ছেন? এসটি এলাকা 1200 টাকা করে দিচ্ছে। তো বিজেপি যদি 2000 দেয়, তাহলে তো এসটি এলাকায় মমতা ব্যানার্জি 2 মাসে 2400 টাকা দিচ্ছে। তাহলে আমাদের কথা শুনবে কেন? আচ্ছা, ছেড়ে দিন এগুলো সব। 164 হয়েছে। 164 কে করেছে? একজন মহিলা করেছে। 164 কে করায়? পুলিশ করায়, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ করায়। সেই 164-এর উপরে ভিত্তি করে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে। এমনকি 164 ম্যাজিস্ট্রেটের সামনে হয়, ম্যাজিস্ট্রেটের সামনে হয়। কিন্তু এটাও তো ঠিক যে কেউ অভিযোগ উইথড্র করছেন, কেউ বলছেন যে রেখা শর্মা তিনি এসেছিলেন, সেখানে সাদা কাগজে সই করানো হয়েছিল, এবং সেখানে তারা জানেনই না যে সেখানে আসলে ধর্ষণ বা শ্লীলতাহানির মতো অভিযোগ সেখানে লেখা হয়েছে। এই অভিযোগও তো করছেন মহিলারা, ক্যামেরার সামনে করছেন। 600 জন এফিডেভিট করে বলেছে
যে আমাদের ল্যান্ড গ্র্যাবিং হয়েছে, আমাদের উপরে এই অত্যাচার হয়েছে। একটি মেয়ে হাইকোর্টে এই ভিডিও, এই ভাইরাল ভিডিও একটু হলেও সন্দেশখালী নিয়ে আপনারা যতটা সুর চড়াচ্ছিলেন, একটু কি বেকায়দায় ফেললো না, প্রশ্ন তুলে দিল না? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ এটাও দেখেছে, তাপসী মালিকের বাবা একসময় বলতেন যে আমার মেয়েকে সিপিএম নেতা রেপ করে মার্ডার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কেঁদে গোটা বাংলাকে সেটা বিশ্বাস করিয়েছিলেন। পরবর্তী সময় সেই তাপসী মালিকের বাবা কি বললেন, অন্যরকম ভার্সন বলেছেন না। আমরা দেখেছি বীরভূমে সাগর সামথিং তার টাইটেল ছিল, তার বাবা হৃদয় ঘোষ খুন হয়ে গেছিল। পরে অনুব্রত মণ্ডলের চাপে তাকে পরিবর্তন করতে হয়েছে নিজের বয়ান। হিন্দি সিনেমা দেখেন না নাকি আপনি? সেহেতু কত সিনেমায় আমরা এরকম দেখেছি। মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, বাংলা সিনেমা দেখেন? আমি ফেভারিট নায়ককে, আমি নায়ক নায়িকা ওইভাবে ফেভারিট কেউ হয় না। আমি ফিল্মের কন্টেন্ট দেখে সিনেমা দেখি। কি ধরনের ছবি ভালোবাসেন? বিভিন্ন ধরনের, মানে যাতে মানে রোমান্টিক না অ্যাকশন, না একটু থ্রিল আছে, এই ধরনের সিনেমা ভালোবাসি। রিসেন্টলি দেখার তো সুযোগ হয় না, প্লেনে যখন যাই তখন ডাউনলোড করা থাকে, ওই 2 ঘন্টার মধ্যে দেখতে হয়। मैं अटल हूँ দেখলাম। এরকম বহু সিনেমা দেখেছি। লাপাতা লেডিস দেখবো ভাবছি। তো এরকম বাংলা থেকে শুরু করে হিন্দি, কখনো ইংরেজি, যখন যেরকম সিনেমা হয় তখন দেখি। রেখা পাত্র জিতিয়ে আনতে পারবেন বসিরহাট সিট? দেখুন, বসিরহাট সিট এবার আমরা জিতবো। তার কারণ এই যাকে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে আপনি বলছিলেন যে সাম্প্রদায়িক রাজনীতি, এই যে নুরুলকে ক্যান্ডিডেট করেছে কে? দাঙ্গার মাস্টার মাইন্ড, দাঙ্গাবাজ, হিন্দুদের উপরে অত্যাচার করেছে, দাঙ্গা করেছে, সেই লোককে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন। এর আগে সিমির প্রতিষ্ঠাতা সদস্য পশ্চিমবঙ্গের, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছেন। এটাকে সাম্প্রদায়িকতা বলে। হিন্দু সাম্প্রদায়িক হতে পারে না। আচ্ছা, আপনার পূর্বসূরি দিলীপ ঘোষ, তিনি মাঝে মাঝেই শিরোনামে উঠে আসেন ফর রং রিজনস, কুকথার জন্য। এটা কি মনে করেন আপনি যে এটা আসলে কি একটা কৌশল, অনেক বেশি মানুষের যে অডিয়েন্স সেটাকে কেটার করা? আপনার কি মনে হয় যে সুকান্ত মজুমদারও যদি এরকম বলতে শুরু করেন তাহলে আরো বেশি তার গ্রহণযোগ্যতা হবে? দেখুন, একটি টিমে বীরেন্দ্র সেহবাগও প্রয়োজন হয়, রাহুল দ্রাবিড়েরও প্রয়োজন আপনার আছে, সৌরভেরও প্রয়োজন আছে। আচ্ছা, তাহলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এদের মধ্যে কে কি সেটা আপনারা ঠিক করবেন। আপনি বলুন না। সুকান্ত মজুমদার কি? রাহুল দ্রাবিড়, সুকান্ত মজুমদার। রাহুল দ্রাবিড় আমার ফেভারিট প্লেয়ারদের লিস্টে থাকে, অসুবিধা নেই। দিলীপ ঘোষ, দিলীপ দা এখন যেভাবে ব্যাটিং করছেন সেহবাগই বলা ভালো তাকে। আর শুভেন্দু অধিকারী? শুভেন্দুদাকে আপনারা ডেজিগনেট করুন, কোথাও করবেন, কারণ সবারটা যদি আমি বলে দিই আপনাদের কাজ বাকি থাকে। শুভেন্দুদারটা, দিলীপ ঘোষেরটা বলেন, সুকান্ত মজুমদারটা বলেন, বিরাট কোহলি বলতে পারেন, সচিন তেন্ডুলকর বলতে পারেন, কোনো অসুবিধা নেই আমাদের। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার টিউনিং নিয়ে মাঝে মাঝে নানা রকমের গুঞ্জন দানা বাঁধে। আমাদের কোনো অসুবিধা নেই। শুভেন্দুদা এক ধরনের কাজ করেন, উনি সভা করছেন, আমি বিভিন্ন জায়গায় গিয়ে রোড শো করছি। আমরা পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করার চেষ্টা করি। উনি যে বিধানসভায় যাচ্ছেন, আমি অন্য বিধানসভায় যাচ্ছি, তো মাঝে মাঝে আমরা এক মঞ্চে দুজনে থাকি মাঝে মাঝে। তার কারণ আমি বিভিন্ন জায়গায় এর আগেও বলেছি, বিভিন্ন চ্যানেলে, আমরা যদি এক জায়গায় দুজনে থাকি, উনি 40 মিনিট বলবেন, আমি 40 মিনিট বলবো, তার আগের বক্তারা বলে সম্ভব না, এটা কতক্ষণ লোক শুনবে? এবং বললেও তো আপনাকে কি বলতে হবে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতে গেলে চুরির ঘটনা বলতে হবে, একই জিনিস হয়ে যাবে। সেটা উনি এক জায়গায় থাকেন, আমি এক জায়গায় থাকি, আমাদের মধ্যে কোনো, আমাদের তরফ থেকে অন্তত 30টা আসন পেলে কি হবে? 30টি আসন পেলে সরকার তৈরি হবে বিজেপির আবার এখানে। মানে আপনারা 30টা আসন পেলে সরকার ভেঙে দেওয়ার লক্ষ্যে এগোবে? আমরা ভাঙবো না, আমরা ভাঙাতে বিশ্বাসই করি না। এবার যদি ভেঙে যায়, যেমন মহারাষ্ট্রে শরদ পাওয়ার তার মেয়েকেই এস্টাবলিশ করতে চান, অন্যরা মেনে নিচ্ছে না। উদ্ধব ঠাকরে আদিত্য ঠাকরেকে এস্টাবলিশ করতে চায়, সবাই ফ্যামিলি বিজনেস। তো সেখানে যদি না মানে কেউ, আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না। আমরা ছোটবেলায় বিজ্ঞানে পড়েছি যে কোনো স্থান রিক্ত থাকে না, খালি হলে ওখানে হাওয়া আবার গিয়ে ভরিয়ে দেয়। তো কাউকে না কাউকে তো ভরাতে হবে, পলিটিক্সে কোনো রিক্ত স্থান থাকে না। তো এখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই অন্ধ স্নেহে, আমরা মহাভারত দেখেছি তো, সবাই জানে ধৃতরাষ্ট্র দুর্যোধনের প্রতি অন্ধ স্নেহে সমস্ত কিছু করেছিল। তো এটা আমরা এটাও পড়েছি, যা আছে মহাভারতে তা আছে ভারতে। মহাভারতে যা নেই সেটা ভারতবর্ষে নেই। তো মহাভারত রামায়ণ ওই জন্যই আমাদের কাছে এত গ্রহণীয়। हीरा सफेद तुरंत खुले भरपूर झाग।
মুখ্যমন্ত্রী কে হবেন তাহলে? পার্টি ঠিক করবে, যাকে ঠিক করবে সেই চালাবে। মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, এই পদগুলো দেখুন পার্টির সংগঠন চালায় আমাদের। সংগঠন হচ্ছে মূল কথা। আমার বুথে যে বুথ সভাপতি লড়াই করছে না, মুড়ি খেয়ে, মুড়ি বাতাসা খেয়ে, এখন নকুলদানা খাওয়া যাচ্ছে না, নকুলদানা সাপ্লাইয়ের এখন তো তিয়ারে, তো মুড়ি বাতাসা খেয়ে যারা লড়াই করে তারা হচ্ছে পার্টির আসল। এটাও তো একটা বড় অভিযোগ আপনাদের বিরুদ্ধে, যে আপনারা সোজাসুজি পথে না পেরে যত দোর্দণ্ড প্রতাপ শাসক দলের নেতা রয়েছেন, যারা ভোটে একটা ফ্যাক্টর, তাদের আপনারা যেন তেন প্রকারেণ এজেন্সিকে মিসইউজ করে আপনারা তাদের কোনো না কোনোভাবে হয় জেলে আটকে রাখছেন, না হলে তাদের ইডি সিবিআই স্ক্যানারে রাখছেন। দেখুন, আমাদের এই দেশে একটি শক্তিশালী বিচার ব্যবস্থা আছে, জুডিশিয়ারি ভেরি স্ট্রং। এখানে আপনি দেখেছেন সুপ্রিম কোর্টে অনেক রায় কেন্দ্র সরকারের এগেনস্টে গেছে, বা বিজেপির ক্ষতি হয়েছে এরকমও রায় এসেছে, অনেক রায় এসেছে। তো আমাদের জুডিশিয়ারির প্রতি যদি আপনাদের বিশ্বাস না থাকে, অনুব্রত মণ্ডল কেন বেল পাচ্ছে না? আচ্ছা, অনুব্রত মণ্ডল কে, কি করতেন? লোকে বলে উনি নাকি বাজারে মাগুর মাছ বিক্রি করতেন, মাছ বিক্রেতা ছিলেন। একজন মাছ বিক্রেতা কি রাজনীতিবিদ হতে পারেন? অবশ্যই হতে পারেন। আমি যদি মাস্টারমশাইও হতে পারি, উনি কেন হতে পারবেন না? কিন্তু এই যে কয়েক বছরে কোটি কোটি টাকার উত্থান, রোজগার, মেয়েকে বাড়ির পাশে 300 মিটার দূরে চাকরিতে এনে দেওয়া, সেখানেও মেয়ে যেতে পারছে না কষ্ট করে হেঁটে। গ্রামের লোক বলছে হেডমাস্টারমশাই মাসের শেষে অটোগ্রাফ নিয়ে যেতেন। ঠিক এগুলো? পার্থবাবুর বান্ধবীর বাড়িতে 51 কোটি টাকা পাওয়া গেল, ঠিক এটা আপনার মনে হয় উচিত? ছেড়ে দেওয়া উচিত এদেরকে, এরা চুরি করবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব? এই যে রাজনীতি মানে বড়লোক হওয়ার একটি উপায়, এই যে ট্র্যাডিশন তৈরি হয়ে গেছে, এই ট্র্যাডিশন বন্ধ হওয়া দরকার। এবং নরেন্দ্র মোদী যতদিন আছে এটা চলবে না, চুরি করা যাবে না। রাজনীতিবিদ মানে আপনাকে চুরি করার এবং লুট করার কেউ লাইসেন্স দিয়ে দেয়নি। কিন্তু গোটা দেশে যেভাবে হেমন্ত সোরেন থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, আপনারা যেভাবে এজেন্সিকে কাজে লাগাচ্ছেন, সেটা তো একটা নেতিবাচক মেসেজ দিচ্ছে। দেখুন, অরবিন্দ কেজরিওয়াল যতদিন না এই মদ কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন, তার বিরুদ্ধে কোনো কিছু হয়নি। এবার আপনি লোভে পড়ে মদ কেলেঙ্কারিটা করলেন, তো কি করবে? যে মুহূর্তে, যেমন দুই হেমন্তের তারা কথা বলেন, হেমন্ত সোরেন তিনি জেলে, হিমন্ত বিশ্ব শর্মা যেহেতু তিনি বিজেপিতে, তাই তিনি রমরমিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছেন। অনেকেই, বিশেষ করে এ রাজ্যে তৃণমূল প্রবলভাবে সরব হয় অজিত পাওয়ার নিয়ে, শুভেন্দু অধিকারী নিয়ে। দেখুন, পশ্চিমবঙ্গে যত তদন্ত চলছে, আপনারা তো সাংবাদিক, আপনারা মানুষকে সঠিক তথ্য দেবেন, এটাই আমাদের আশা, সঠিক ইনফরমেশন দেবেন। কোনো তদন্ত কি বিজেপি করিয়েছে? কোর্টে কেস হয়েছে, আপনি এটাও বলতে পারবেন না বিজেপির লয়াররা কেস করেছে। অনেক ক্ষেত্রে সিপিএম এর সাথে যারা কাছে, সেই সমস্ত লয়াররা, বিকাশবাবু থেকে শুরু করে অনেকেই আছেন আপনারা জানেন, তারা মামলা করেছেন। কোর্ট বলছে যে এজেন্সি তুমি তদন্ত করো। কি করা উচিত কেন্দ্র সরকারের? কোর্টকে বলা উচিত, কেন্দ্র সরকার পারে বলতে যে না আমরা তদন্ত করব না। তদন্ত করতে গিয়ে এগুলো বেরোচ্ছে, কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় কি কেঁচো আছে দেখে বা কেউটে আছে দেখে সেখানটার খুঁজছে না সিবিআই, কারণ তারা ততক্ষণে ওয়াশিং মেশিনে সাদা হয়ে গেছেন। এরকম কোনো বিষয় নেই। আমি উল্টো উদাহরণ দিচ্ছি, আমি সব জায়গাতেই উদাহরণ দিই। মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন, উনি দুবার সিবিআই ডাক পেয়েছিলেন বিজেপিতে থাকা অবস্থায়। আমার মুকুলরা এখন কোথায় আছেন? আপনি তো রাজ্য সভাপতি, আপনি বাড়িতে আছেন হয়তো। ওনার কোন পার্টিতে? হ্যাঁ, কোন পার্টিতে সেটা উনিই বলতে পারবেন। বিজেপিতে তো নেই, বিজেপিতে থাকলে আমি জানতে পারতাম। কিন্তু খুব ভালো অবস্থায় নেই, আমার কাছে যতদূর খবর আছে। বাড়িতে আছেন, অসুস্থ আছেন, শ্রদ্ধেয় মানুষ, যেহেতু অনেক সিনিয়র আমাদের থেকে। আমি চাইবো উনি শেষ জীবনটুকু ভালো করে শান্তিতে কাটান। সুকান্তদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই রাজ্য থেকে 18+ আসন দেওয়াটা কি ব্যক্তি সুকান্ত মজুমদারের কাছেও একটা চ্যালেঞ্জ নয়? 18 বেশি সিট পাবো, কিন্তু ব্যক্তি সুকান্ত মজুমদার কিছু নেই, বিজেপিতে থাকে না। বিজেপিতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আছে। ব্যক্তি সুকান্ত মজুমদার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওখানেই শেষ। তারপরে আমরা সংগঠনের লোক, সংগঠনের ইট এক একজন। আমি সংগঠনের মধ্যে একটা ইট মাত্র, তার থেকে বেশি কিছু নয়। একজন বুথ সভাপতির সাথে আমার এটুকুই পার্থক্য, একজন বুথ সভাপতি তার সংসার চালিয়ে হয়তো 2 ঘন্টা দিনে সময় দিতে পারেন, আমি গোটা দিন পার্টির সময় দিই। এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সুকান্তদা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।